Dear students, welcome to today's online English class. This is Noor Alam, lecturer, Department of English, Government Ainuddin College, Madhukhali, Faridpur. Today I am going to discuss about a passage from English first paper. And before that, I am going to discuss some techniques to follow to go through a comprehension effectively. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট পেপারের ইউনিট 1-এর একটি লেসন নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে, যেহেতু এটা আমার প্রথম ইংরেজি ক্লাস যেটাতে আমি কোনো প্যাসেজ নিয়ে আলোচনা করছি, তো প্যাসেজ পড়ার আসলে কিছু টেকনিক আছে যেগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে প্যাসেজ আলোচনা করার আগে একটু আলোচনা করে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা টেকনিক লেখা আছে, 6টা টেকনিক যেগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে একটা প্যাসেজ পড়ার সময়ে। তো আমরা প্রথম থেকে যাই। 1 নম্বর যে টেকনিক সেটা হচ্ছে রিডিং দ্য টেক্সট লাউডলি ফর সেভারাল টাইমস। তোমরা এতদিন আসলে প্যাসেজ পড়ে এসেছো এসএসসি পর্যন্ত, সেই প্যাসেজগুলির শব্দগুলো কম্পারেটিভলি ইজি ছিল, সহজ ছিল, উচ্চারণগুলো সহজ ছিল এবং প্যাসেজের অর্থগুলা বেশিরভাগই তোমাদের জানা ছিল। কিন্তু এইচএসসিতে তোমরা দেখতে পাবে যে প্যাসেজগুলো কম্পারেটিভলি হার্ড এবং এখানে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, কেননা প্যাসেজের বেশিরভাগ শব্দগুলাই তোমার কাছে অজানা মনে হবে এবং উচ্চারণগুলো শব্দগুলোও লেন্থ হিসেবে একটু বড়, যার ফলে তোমাদেরকে উচ্চারণের প্র্যাকটিসটা যদি তোমরা না করো, যদি লাউডলি না পড়তে পারো, তাহলে এই উচ্চারণের দুর্বলতাটা কাটবে না এবং তুমি রিডিং স্কিলে পিছিয়ে যাবে। তো এই কারণে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে রিডিং দ্য টেক্সট লাউডলি ফর সেভারাল টাইমস। তার মানে কয়েকবার তোমাকে পড়তে হবে একটা টেক্সট এবং হচ্ছে লাউডলি, জোরে জোরে, যাতে উচ্চারণের জড়তাটা কেটে যায়। তো 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রাইটিং ডাউন দ্য আননোন ওয়ার্ডস ইন ইউর ওয়ার্ড বুক। তোমাদেরকে প্রথম ক্লাসে আমি একটু পরামর্শ দিয়েছিলাম যে তোমরা একটা খাতা বানাবে, শব্দার্থের খাতা। তো যখন তুমি কোনো একটা লেসন পড়তে যাবে, তো সেই লেসনের একটা ক্যাপশন দিবে, খাতার মধ্যে ইউনিটের নাম, লেসনের নাম লিখবে এবং তারপরে তুমি যেটা করবে, তোমার অজানা যতগুলো শব্দ আছে তুমি একবার রিডিং পড়লেই বুঝে যাবে এখানে কোন কোন শব্দগুলো তোমার অজানা। তো অজানা শব্দগুলোকে তুমি তুলে ফেলবে এবং ডিকশনারি বা বইয়ের হেল্প নিয়ে শব্দার্থগুলো এক জায়গায় নোট করে ফেলবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ। তাহলে এবার তৃতীয় কাজ কি? রিডিং উইথ বেঙ্গলি ট্রান্সলেশন ইন প্রপার টেন্স। তো তৃতীয় কাজ হচ্ছে পুরা প্যাসেজটার, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে একটা সেন্টেন্সের অর্থ একসাথে মিলিয়ে ফেলা এবং মিলানোর সময়, অর্থ মেলানোর সময় তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে তুমি প্রপার টেন্সে আসলে অর্থটা রাখতে পারছো কি না। যদি কোনো সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, তাহলে তুমি অর্থর সাথে যখন অর্থ করছো তখন অর্থের সাথে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সামঞ্জস্যতা থাকছে কি না, এটা একটু খেয়াল রাখতে হবে। আর এই জন্য তোমাদের টেন্স সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। টেন্স অনেকেই ভুলে গেছো, আবার যাদের মনে আছে, সবাই আসলে একটু প্যাসেজ শুরু করার আগে টেন্সের চ্যাপ্টারটা আবার সবাই একটু রিভাইজ করে নিলে তোমাদের জন্য সহজ হবে। তো এর পরের কাজ যেটা, সেটা হচ্ছে হ্যাভিং এ গুড আইডিয়া অ্যাবাউট টেন্স। তার মানে হচ্ছে টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, নাহলে তুমি আসলে অর্থ করতে গেলে বিপাকে পড়ে যাবে। তারপরের যেটা, সেটা হচ্ছে নাম্বার 5, রাইটিং ডাউন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ ইন এ ফিউ সেন্টেন্সেস। তার মানে হচ্ছে তুমি পুরো প্যাসেজটা যখন পড়লে, তখন পুরো প্যাসেজ সম্পর্কে কিছু অর্থ, মানে মূল বক্তব্যটা তোমার মাথার মধ্যে আছে। তো তখন আসলে কী করবে, তুমি সাথে সাথে ওই পুরো প্যাসেজ থেকে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং, তুমি যতটুকু বুঝতে পারলে সেই বোঝার মাত্রাটা তুমি অল্প কথা একটু লিখে রাখো। তাতে তোমার সুবিধা হবে যে তুমি এই প্যাসেজটা পড়েছিলে এবং এটা থেকে তুমি এইটুকু বুঝতে পেরেছো। ছোটো ছোটো সেন্টেন্সে লিখো, সহজ সহজ সেন্টেন্সে লিখো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেন্টেন্সগুলো যেন নির্ভুল হয়। এবং নির্ভুল সেন্টেন্স লিখতে হলে অবশ্যই তোমাকে টেন্সের উপরে গুরুত্ব দিতে হবে। তারপরে যে পয়েন্ট, সেটা হচ্ছে নোট টেকিং ফ্রম দ্য ক্লাস লেকচার্স। আমরা তোমাদেরকে বিভিন্ন টেক্সট পড়ানো হবে ক্লাসে, আমরা তোমাদেরকে পড়াবো, তো সেখান থেকে যে অংশগুলো তোমাদের কাছে নোট নেওয়ার মতো, তোমার মনে থাকবে না বা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা তুমি একটু নোট নিয়ে রাখবে। তাহলে এই 6টা কাজ যদি তুমি করো একটা কম্প্রিহেনশনের ক্ষেত্রে, তাহলে দেখবে যে আসলে একটা কম্প্রিহেনশনগুলো তোমার কাছে অনেক ইজিয়ার মনে হবে। আর যদি তুমি এটা না করো, তাহলে এই ফার্স্ট পেপারের প্যাসেজগুলো তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। আশা করি যে যখনই তোমরা কোনো প্যাসেজ পড়বে, তো এই টেকনিকগুলো ফলো করার চেষ্টা করবে, তাতে তোমাদের ফার্স্ট পেপারের যে প্যাসেজের যে সমস্যাগুলো, এগুলো দূর হয়ে যাবে। তো এবারে আমরা চলে যাই আজকের আলোচনায়। আজকে আমরা
আলোচনা করব ইউনিট 1, যেটা শিরোনাম হচ্ছে পিপল আর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। তার মানে ওই সকল মানুষ বা প্রতিষ্ঠান, মানে ইতিহাস রচনাকারী কিছু মানুষ অথবা প্রতিষ্ঠান। তো তার মানে এই ইউনিটের প্রত্যেকটা লেসনই এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান নিয়ে যারা আসলে ইতিহাস রচনা করে গেছেন। তো এদের মধ্যে একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো আমাদের লেসন 2 যেটা, এটার ক্যাপশন হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টাইড ফাইটার টু প্রেসিডেন্ট। তো নেলসন ম্যান্ডেলা একজন বর্ণবাদী যোদ্ধা থেকে কিভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার, সেই সম্পর্কে আমাদের এই প্যাসেজটা। তো ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন। হ্যাঁ, এখানে একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপার্টাইড। অ্যাপার্টাইড মানে হচ্ছে বর্ণবাদ। তার মানে বর্ণবাদ মানে কি? বর্ণবাদ মানে হচ্ছে গায়ের রং, গায়ের রঙের উপরে নির্ভর করে তুমি যদি কোনো বৈষম্য তৈরি করো মানুষের মধ্যে, তাহলে সেটাকে আসলে আমরা বর্ণবাদ বলবো। তো দক্ষিণ আফ্রিকায় আসলে এই সমস্যাটা অনেক বেশি প্রকট ছিল। হ্যাঁ, এবং সাদা এবং কালোদের মধ্যে দ্বন্দ্ব। সাদারা আসলে শাসন ক্ষমতায় ছিল রাষ্ট্রের, এবং তারা আসলে কালোদেরকে সবসময়ই সুবিধা বঞ্চিত করতো। রাষ্ট্রের যে সমস্ত নাগরিক সুবিধাসমূহ ছিল সেই সমস্ত সুবিধা থেকে কালোদেরকে নানানভাবে বঞ্চিত করত। তো আমাদের যে নেলসন ম্যান্ডেলা এটার বিরুদ্ধেই, এই বর্ণবাদের বিরুদ্ধেই তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন এবং সফলও হয়েছিলেন। তো আমরা আজকে আমাদের বইয়ে যে টেক্সটটি আছে সেই টেক্সট সম্পর্কে একটু আলোচনা করব। তবে আমরা আজকে পুরা টেক্সটটি আলোচনা করব না, টেক্সটের অর্ধেক অংশ, প্রায় অর্ধেক অংশের মতো আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা করব, যে টেক্সট আলোচনা করার আগে নেলসন ম্যান্ডেলার যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার সংক্ষিপ্ত যে জীবনী, সেই জীবনী সম্পর্কে আমরা একটু দেখে নেই। বর্ন অন 18 জুলাই 1918 ইন দ্য ট্রান্সকেই ভিলেজ। হ্যাঁ, তিনি দক্ষিণ আফ্রিকার ট্রান্সকেই নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1918 সালের 18ই জুলাই। ক্ল্যান নেম মাদিবা, এবং তার গোষ্ঠীগত নাম ছিল মাদিবা। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনস্ট অ্যাপার্টাইড। এই বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তিনি প্রায় 3 দশক, ডিকেইড মানে হচ্ছে দশক, তিনি প্রায় 3 দশক কারারুদ্ধ ছিলেন। গট ফ্রি ফ্রম প্রিজন ইন 1990 উইথ দ্য হেল্প অফ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক নামে একজন শ্বেতাঙ্গ হোয়াইট আফ্রিকান লিডার ছিলেন, এবং তার সহায়তায় 1990 সালে নেলসন ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পান। অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইন 1994। 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ডাইড ইন 2013 অ্যাট জোহান্সবার্গ ইন সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 2013 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার সংক্ষিপ্ত জীবনী। তো এবারে আমরা টেক্সটে চলে যাব। টেক্সট থেকে আমি তোমাদের সুবিধার জন্য প্রথম দিকে একটি টেক্সট একটু রিড আউট করে দিব, পরবর্তীতে তোমরা নিজেরাই আসলে এটা বাসায় প্র্যাকটিস করে নেবে। জোহান্সবার্গ রয়টার্স। তো এখানে আসলে একটা জায়গার নাম দেখতে পাচ্ছি, এবং ব্র্যাকেটের মধ্যে রয়টার্স কথাটা দেখতে পাচ্ছি। রয়টার্স হচ্ছে ইংল্যান্ডের একটা সংবাদ সংস্থা, এবং জোহান্সবার্গ হচ্ছে একটা জায়গার নাম, যেখানে নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেছিলেন। তো তার মানে হচ্ছে এটা একটা রিপোর্ট। আমাদের যে প্যাসেজটা, আজকের প্যাসেজটা হচ্ছে একটা সংবাদপত্রের একটা রিপোর্ট, যেটা আসলে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশ করেছিল জোহান্সবার্গ থেকে নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পরে। তো এই রিপোর্টটাই বেসিক্যালি তোমাদের টেক্সট। তো সেই রিপোর্টে আসলে কি ছিল? রিপোর্টে হচ্ছে যে সম্পর্কে রিপোর্টটা লেখা হয়েছিল সেটাই তোমাদের টেক্সট, এবং এই টেক্সটটা আমরা প্রথমে একটু রিড আউট করে নিই অর্থসহ। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্টাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন বর্ণবাদের শিকল থেকে একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এবং কি হিসেবে? তিনি ছিলেন শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে। হু কেইম টু এমবডি, হু কেইম মানে যিনি এসেছিলেন, মানে যার জন্ম হয়েছিল, টু এমবডি মানে হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। কোনটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা? দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটা যেন আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, এই জন্যই যেন তার জন্ম হয়েছিল। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, তার মানে প্রায় 3 দশক কারারুদ্ধ অবস্থায় ছিলেন। কেন ছিলেন?
ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। মানে যে শ্বেতাঙ্গ, যে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তিনি যে আসলে যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, এই কারণে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। কিন্তু প্রায় 30 বছর কারারুদ্ধ থাকার পরেও এই যে মানুষের মুক্তির জন্য তার যে সংগ্রাম, সে সংগ্রামের যে ইচ্ছা বা প্রত্যয়, সেটাকে তিনি কখনো হারাননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। কী করতে দৃঢ় সংকল্পবদ্ধ? টু ব্রিং ডাউন অ্যাপার্টাইড। ব্রিং ডাউন মানে কমিয়ে আনা। তাহলে অ্যাপার্টাইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। তার মানে তিনি বর্ণ বৈষম্যকে কমিয়ে আনতে তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। সিভিল ওয়ার কি? সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ। যখন একটা দেশের সারা দেশব্যাপী দুইটা দলে বিভক্ত হয়ে যায় এবং একটা দলের সাথে আর একটা দলের যুদ্ধ লাগার মতো একটা অবস্থা হয়ে যায়। তো ওই সময় সাউথ আফ্রিকাতে এরকম সাদা এবং কালোর মধ্যে সারা দেশব্যাপী একটা যুদ্ধাংদেহী অবস্থা ছিল। তো এই যুদ্ধাংদেহী অবস্থা থেকে কিভাবে সরে আসা যায় এ ব্যাপারে নেলসন ম্যান্ডেলাই আসলে হেল্প করেছিলেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার সম্মান এবং সম্মোহনী শক্তি, এই দুইটা জিনিস তাকে সারা পৃথিবীর সমর্থন এনে দিয়েছিল। এরপরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কখন ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তির সরাসরি কোনো কথা কোট করা হয়। তো এখানে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোনো ব্যক্তির সরাসরি কথা উল্লেখ করা আছে। কার কথা সেটা শুরুতে বলা নাই, তবে প্যাসেজ পড়তে গেলে আমরা জেনে নিব। কি লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে? আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। মানে আমি চরমভাবে জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এই বৈষম্যের যত রকম রূপ আছে, সমাজে প্রতিষ্ঠিত যত রকম রূপ আছে, সমস্ত রূপকেই আমি চরমভাবে ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট ডিউরিং মাই লাইফ। আমি আমার সারা জীবন এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, এবং এটিকে আমি এখনও যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো, এবং যুদ্ধ করতেই থাকবো আনটিল দ্য এন্ড অফ মাই ডেইজ, আমার জীবন শেষ না হওয়া পর্যন্ত। ম্যান্ডেলা সেড, কথাটা কে বলেছিলেন? ম্যান্ডেলা বলেছিলেন। কখন বলেছিলেন? ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। 1994 সালে যখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন জাতির উদ্দেশ্যে তিনি যে স্বাগত বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের মধ্যে তিনি এই কথাগুলো বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। তার মানে হচ্ছে ক্ষত সারানোর সময় এসে গেছে। তার মানে দীর্ঘদিন হোয়াইট মাইনরিটি রুলের কারণে কালোদের মধ্যে কি হয়েছে? একটা ক্ষত তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তো সেই ক্ষত সারানোর সময়টা এসে গেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। তার মানে সাদা এবং কালোদের মধ্যে যে একটা ডিভিশন, একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, একটা ফাটল তৈরি হয়ে গিয়েছিল, সেই ফাটল সারানোর সময় এসে গেছে। মানে সেই ফাটলকে জোড়া দেওয়ার সময় এসে গেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তার মানে এই নয় যে আসলে সমস্ত ধরনের বৈষম্যের বিলোপ ঘটে গেছে, কিন্তু এটা বলা যায় যে আসলে এক ধরনের মুক্তি তারা আসলে পেয়েছে। কালোরা এক ধরনের মুক্তি পেয়েছে। এই মুক্তিকে আসলে তিনি বলছেন যে আমরা কমপক্ষে আমাদের রাজনৈতিক মুক্তিটা লাভ করতে সমর্থ হয়েছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। নেলসন ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। অ্যান অনার হি শেয়ার্ড উইথ FWD ক্লার্ক। এবং ওই বছর 1993 সালে এবং তাকে এই পুরস্কারটা শেয়ার করতে হয়েছিল FWD ক্লার্কের সাথে। FWD ক্লার্ক কে ছিলেন? দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার। তিনি ছিলেন একজন শ্বেতাঙ্গ নেতা, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, এবং সেই নেতা তাকে 3 বছর আগে, মানে 1990 সালে তাকে জেল থেকে মুক্ত করেছিলেন। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টাইড, এবং এই বর্ণ বৈষম্য যাতে পরিসমাপ্তি ঘটে, এই বর্ণ বৈষম্যের, এই ব্যাপারে তিনি কি করেছিলেন? এ ব্যাপারে তিনিও আলোচনা করেছিলেন। ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. এবং রাজনৈতিক অত্যাচার থেকে শুরু করে এইডসের মতো যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হয়েছিলেন, সেই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তিনি আসলে মানুষের সম্মানের কথা বলেছেন, মানুষের সম্মান বা আত্মমর্যাদার পক্ষে কথা বলেছেন এবং তিনি
বিশ্ব মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। তিনি তার 86তম জন্মদিন 2004-এর জুনের আগে তিনি আসলে জনসম্মুখের জীবন মানে পাবলিক লাইফটা তিনি আসলে ত্যাগ করেছিলেন। তবে পাবলিক লাইফ ত্যাগ করার সময়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেছিলেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ইনভার্ট কমার মধ্যে দেয়া আছে, ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আই শ্যাল কল ইউ, আমি তোমাদের ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তিনি আসলে স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের একটা অটল বার্তা তিনি আসলে কম্বাইন করেছিলেন বা একসাথে করেছিলেন, সমন্বয় করেছিলেন কিসের সাথে? সেলিব্রিটি স্পার্কল। সেলিব্রিটি মানে খ্যাতিসম্পন্ন, খ্যাতির দ্যুতির সাথে তিনি সমন্বয় করেছিলেন এবং তিনি হচ্ছে বিশ্বের অন্যতম একজন রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, তার মানে হচ্ছে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গিয়েছেন। তাহলে আমাদের যে প্যাসেজের এই অংশ পর্যন্ত আমরা আজকে পড়ব এবং পরের অংশটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে এখন আমরা একটু আলোচনা করতে যাচ্ছি এই প্যাসেজে আসলে কি পয়েন্টসগুলো কী মূল পয়েন্টসগুলো কী, এটা তোমাদের আসলে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা প্যাসেজ পড়ার পরে কি পয়েন্টসগুলো তুমি একটু চিন্তা করে নিবে, প্রয়োজনে লিখে ফেলবে যে হচ্ছে এই প্যাসেজটাতে যেটা তুমি পড়লে, যা তুমি বুঝতে পারলে, সেটার মূল বক্তব্য আসলে কী, এই প্যাসেজে কী বিষয় নিয়ে আলোচনা করা হলো। তো আমরা একটু কি পয়েন্টসের দিকে চলে যাই। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য স্ট্রাগল, সাকসেস অ্যান্ড রিওয়ার্ড অফ নেলসন ম্যান্ডেলা। যদি কেউ এক কথায় বলতে বলে যে আসলে এই প্যাসেজটা কী সম্পর্কে, তাহলে তোমাকে বলতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য স্ট্রাগল, সাকসেস অ্যান্ড রিওয়ার্ড অফ নেলসন ম্যান্ডেলা। এই প্যাসেজটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার সংগ্রাম, সফলতা এবং পুরস্কার এই সম্পর্কে। তার মানে হচ্ছে উনি সারা জীবন যে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং পরবর্তীতে তিনি সফলও হয়েছেন এবং পুরস্কৃতও হয়েছেন সারা পৃথিবীতে। তো এই সম্পর্কে এক কথায় বলতে বললে আমরা এটা বলতে পারি। গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম অ্যাপার্টাইড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, তার কর্মকাণ্ডগুলো সম্পর্কে একটু বলতে হবে। তাহলে তিনি আসলে কি করেছিলেন? সাউথ আফ্রিকাকে একটা বর্ণবাদী রাষ্ট্র থেকে একটা বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে পরিচালিত করেছিলেন। আ লিডার বর্ন টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, তিনি ছিলেন এমন একজন নেতা যার জন্মই হয়েছিল সারা পৃথিবীতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করার কারণে বা সংগ্রাম করার কারণে তিনি প্রায় 3 দশকের মতো কারারুদ্ধ অবস্থায় ছিলেন। বিকেইম দ্য মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, কিন্তু জেলে থাকা অবস্থায় তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে জেলে থাকা অবস্থায় তার খ্যাতি যেন আরও বেশি ছড়িয়ে পড়েছিল এবং মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক বন্দী হিসেবে তিনি অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছিলেন। ফার্ম ডিটারমিনেশন টু ব্রিং ডাউন অ্যাপার্টাইড, তার মধ্যে আসলে কী ছিল? একটা দৃঢ় প্রত্যয় ছিল, কিসের? যে বর্ণ বৈষম্যকে কমিয়ে আনতে হবে। বর্ণ বৈষম্যকে যেন তার জীবনের একমাত্র লক্ষ্যই এটা, যে এই সাউথ আফ্রিকা থেকে এবং সেই সাথে সাথে সারা পৃথিবী থেকে যেন আসলে এই বর্ণ বৈষম্যটা আসলে কমে যায়। অন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ক্যারিজম্যাটিক লিডারশিপ, তার এই সম্মোহনী নেতৃত্বের কারণে তিনি আসলে কী করেছিলেন? তিনি সারা পৃথিবীবাসীর সমর্থন লাভ করেছিলেন। গট দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, এবং এই কারণে 1993 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। বিকেম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, এবং তিনি 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই প্যাসেজের মূল পয়েন্টসগুলো ছিল। তো তোমরা যখন একটা প্যাসেজ পড়বে, প্যাসেজটা আসলে সুন্দর করে শব্দের অর্থগুলো জেনে, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থগুলা সঠিক টেন্সে আসলে করতে পারো কি না এটা একটু চেক করে নিবে। আর 2 হচ্ছে যে এই প্রত্যেকটা প্যাসেজেরই আসলে কিছু কি পয়েন্টস তোমরা যদি একটু নোট ডাউন করে রাখো, তাহলে এটা তোমাদের জন্য আসলে অনেক উপকার হবে। এই প্যাসেজ সম্পর্কে একটা ভালো আইডিয়া তোমার মনের মধ্যে গেঁথে যাবে। তাহলে আজকের আলোচনায় এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা এই প্যাসেজের বাকি অংশটুকু পড়ব এবং সেই সাথে আমরা এই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।